আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে আমার কেক বানানোর ভিন্ন একটা অভিজ্ঞতা শেয়ার করব। আমার আজকের অর্ডারে ছিল 2 পাউন্ডের ওজনের একটা ডল থিম কেক। তো এই ডল থিম কেকটা বানাতে যেয়ে আমাকে অনেক ঝামেলার ভেতরে পড়তে হয়েছিল। তো কি ঝামেলার ভেতরে পড়েছিলাম, আবার কিভাবে সেখান থেকে রিকভার করেছি, সব কিছু বিশদ আকারে আজকের এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। প্রথমে আমি 2 পাউন্ড ওজনের কেক বেস তৈরি করার জন্য শুকনো উপকরণটা চেলে নিচ্ছি। এখানে 1 কাপ নিয়েছি ময়দা। তো ময়দাটা খুব চাপাচাপি করে নেওয়া যাবে না, একেবারে হালকা করে 1 কাপ নিতে হবে। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে ময়দা উঠিয়ে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন, আর যদি বড় হয় তাহলে উঠানোর প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই 3টা শুকনো উপকরণ একসাথে চেলে মিশিয়ে নিতে হবে। আর এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিয়েছি। এখান থেকে ডিমের কুসুম 4টা আলাদা করে নিব। বিটারের একদম লো স্পিডে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিব ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত। যখন এরকম ফেনা হয়ে আসবে তখন এর ভেতরে চিনি অ্যাড করে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ, মানে 1/3 কাপ দিয়ে 2বার দিলেই 2/3 কাপ হয়ে যায়। এরপর ডিম এবং চিনিটাকে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা প্রপারলি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে। তো আমার এখানে ডিমের ফোমটা একদম রেডি। এখন ডিমের যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সে কুসুম দিয়ে দিব, আর দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। কুসুম এবং ভ্যানিলা এসেন্স দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে বিট করা যাবে না। 5 থেকে 10 সেকেন্ড বিটারে লো স্পিডে আমাদেরকে বিট করে নিতে হবে, যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট না হয়ে যায়। তো এখন বিটারটা অফ করে দিয়ে যে শুকনো উপকরণটা মেপে রেখেছিলাম সেটা অর্ধেক পরিমাণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এরপর বাকি অর্ধেক দিয়ে ভালোভাবে খুবই আলতো হাতে সাবধানে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুই ঠিক ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটার একদম পারফেক্ট। তারপরেও কেকের অবস্থা কেন এরকমটা হয়েছিল সেটা ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো আসলে সব সময় দেখা যায় যে পারফেক্ট কেক হয়, তো ভাবলাম যে আর ভিডিওই করব না। তারপরে মনে হলো যে না, আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম যে কিভাবে আমি এই সিচুয়েশান থেকে নিজেকে রিকভার করেছি বা কেকটাকে রিকভার করেছি। তো সেটাই শেয়ার করব। তো আমার এখানে সম্পূর্ণ ব্যাটারটুকু মিশিয়ে নেওয়া কমপ্লিট। লাস্ট পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। এরপর আমি মোল্ডে ঢেলে নিব। যেহেতু 2 পাউন্ডের হবে সেজন্য 2 পাউন্ডের জন্য একটা ডল মোল্ড নিয়েছি। তো প্রথম ভুলটা হলো এই মোল্ডটা আমার নির্বাচন করা ভুল হয়েছে। মানে ডল মোল্ডে কেক হতে যে অনেক সময় লাগে এটা আমার ধারণাই ছিল না, কেননা আমি ডল মোল্ডে প্রথম কেক বানাচ্ছি। তো যাই হোক, প্রথমে আমি যদি 2টা মোল্ডে আলাদা আলাদা করে নিয়ে বেক করতাম নর্মাল গোল মোল্ডে তাহলে এই ঝামেলাগুলো হতো না। তো ভাবলাম যে কাটাকাটির ঝামেলা একবারে মোল্ডের ভেতরে দিয়ে দেই, এতে করে সুবিধা হবে। তো সেটাও বড় কথা না, একটু সময় বেশি লাগে এই আর কি, কিন্তু কারেন্ট আমার সাথে করেছে ছলনা। মানে এই কেকগুলো দেওয়ার পরে মানে এমন একটা অবস্থা হয়ে গেছিলো, মানে কী বলবো আপনাদেরকে। এই যে দেখুন, ডলমল্ডে ঢালার পর ব্যাটার বেশি হয়ে গিয়েছিল, উপচে পড়ে যাওয়ার ভয় আছে, সেজন্য আমি করলাম কি ছোট একটা বাটিতে নিয়েছি যাতে উপচে পড়ে না যায়। তো এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। ওভেনেও দিয়েছি। মোটামুটি 10-15 মিনিটের মাথায় কারেন্ট গেল তো গেল, আর আসার নাম নেই। তো বেসিক্যালি দেখা যায় যে আমি এরকম টাইমে করি কি সরাসরি চুলায় চলে যাই আর কেকগুলো চুলাতেই বেক করি, কিন্তু আজকের ডলমলটা এত লম্বা যে আমার কোনো পাতিল নেই বাসায় যে আমি চুলাতে বসাবো। রাগ করে আর ওইটা চুলাতে বসাইনি, এমন মন খারাপ লাগছিল ওইভাবেই রেখে দিয়েছি। আর কেকের অবস্থা দেখুন কীরকম নাজেহাল, মানে একেবারেই চুপসে গেছে। মানে নিচের দিকে হয়েছে কিন্তু উপরের দিকে কাঁচা ছিল। যেহেতু হাইট মোল্ড এই জন্য সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। ছোট মোল্ডেরটা দেখেন কতটা পারফেক্টলি বেক হয়ে গেছে, ওইটাও আরেকটু হতো, কিন্তু যাই হোক হয়ে গেছে। আর এটা চুপসে গেছে একদম পুরাটা, নেওয়ার অবস্থা না। তারপরে আবার কি করলাম, নতুন করে আবারও ব্যাটার বানালাম, বানিয়ে 7 ইঞ্চি মোল্ড এবং 6 ইঞ্চি মোল্ডে দিয়ে বেক করে নিয়েছি। বেক করে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি, এই যে ডল মোল্ডে যেটা বানিয়েছিলাম সেখান থেকে মানে নিচের সাইড থেকে 2টা স্লাইস কেটে নেওয়া গেছে কোনো রকম, আর বাকিটা ফেলে দিতে হয়েছে। আর এই যে এটা 7 ইঞ্চি মোল্ডে বানানো কেকটা, এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপরে 6 ইঞ্চি মোল্ডে বানানো কেকটাকে 2 ভাগে ভাগ করে নিব। আর প্রথমে যে ছোট মোল্ডে বানিয়েছিলাম সেটাকেও 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপরে ডল মোল্ড থেকে যে 2টা অংশ বের হয়েছে ওই 2টা অংশ ব্যবহার করব।
তো মানে আমার ডবল খাটনি হলো, মানে ডবল ডবল উপকরণ খরচ হলো। তো আসলে এগুলা কিভাবে যে আমি হ্যান্ডেল করেছি আমি নিজেই জানি। অত বেশি টেনশন কাজ করতো না। বেসিক্যালি এই কেকটা আর্জেন্ট অর্ডারের ছিল। মানে রাতের বেলা বানাতে চেয়ে ভাবলাম যে থাক রাতের বেলা বানাবো না, ওয়েদার কেমন জানি বৃষ্টি বৃষ্টি, যদি কারেন্ট যায় দিনের বেলা বানাবো। তো দিনের বেলা বৃষ্টি নাই, সেজন্য বানাতে বসেছি আর কারেন্টের ডিস্টার্ব শুরু হয়ে গেছে। আর কেক ডেলিভারি করতে হবে আমাকে দুপুরের মধ্যেই, আর আমি কাজ করছি 10টার দিকে। তো 10টার থেকে 11টা, সাড়ে 11টা, 12টা বেজে যায়, কারেন্ট আসে না। তারপরে 12:30টার দিকে কারেন্ট এসেছে, তারপরে নতুন করে ব্যাটার বানিয়ে কেকটা হওয়ার পরপরই আমি একদম ঘরে বসে ঠান্ডা মাথায় বেক করতে লেগেছি, যাতে করে সমস্যা না হয়, 3টার মধ্যে যেন ডেলিভারি করতে পারি। যদিও 3টার ভেতরে আর ডেলিভারি করতে পারিনি, 4টা বেজে গিয়েছিল ডেলিভারি করতে করতে। ফ্রিজিং করতে পারিনি কেকটাকে খুব একটা, মোটামুটি আধা ঘন্টা ফ্রিজিং করেছি, আর ফুল এসি রুমে একদম কাজটা করেছি, যার জন্য আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো আজকে ক্রিমটাও আমার সাথে ছলনা করছিল, ক্রিমটা এত বেশি শক্ত ছিল, মনে হচ্ছে যে বাটার ক্রিম দিয়ে কাজ করছি। তো এই কেকটার রিভিউ আলহামদুলিল্লাহ ভালো এসেছে, তবে একটু হার্ড লেগেছে খেতে, মানে ক্রিমটার কারণে একটু শক্ত লেগেছে খেতে। তো আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো ছিলেন, আপুও খুবই ভালো ছিলেন, তারা বুঝতে পেরেছেন আমার সিচুয়েশানটা, এই জন্য বলেছেন সমস্যা নেই, হতেই পারে এরকম, নেক্সটে খেয়াল রাখবেন, এটা বলেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। তো আপনারা দেখতেই পেলেন একের পর এক আমি স্লাইস বসাচ্ছি আর ক্রিম লাগিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে সবগুলো স্লাইস বসানো হয়ে গেলে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিব, নিয়ে ডল বসিয়ে দিব। আর কেকটা যাতে ডেলিভারি করার সময় পড়ে না যায় বা হেলে না যায়, সেজন্য একটা স্ট্র বসিয়ে দিচ্ছি, তাহলে ব্যালেন্স হয়ে থাকবে। তো স্ট্র বসানো হয়ে গেলে এখন এই ডলটা আমি কেকের মাঝে বসিয়ে দিব। কেকটা সফট পিঙ্ক কালারের ভেতরে হবে, সেজন্য আমি বাকি যে ক্রিমটুকু আছে সেখানে পিঙ্ক কালার মিশিয়ে নিচ্ছি। তো খুব বেশি পিঙ্ক কালার দেইনি, বেশি পিঙ্ক কালার দিলে তিতা হয়ে যায়। তো আজকের এই পুরো কেকটা ডেকোরেশন করতে আমার পুরো 2 কাপ ক্রিম লেগেছে। তো পুরো কেকটাকে আমি 124 নাম্বার রোজ নজেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো এটা কিছুই না, জাস্ট একটা করে পাপড়ি দিয়ে নিতে হবে, মানে পুরোটাই পাপড়ি দিয়ে ড্রেসটা হবে। তো নজেলের চিকন সাইডটা সামনের দিকে রেখে পাপড়ি দিচ্ছি, আর মোটা সাইডটা পেছন সাইডে রেখে আমি পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। তো এভাবে পুরো কেকটাকে ডেকোরেশন করে নিব। এই কেকটার দাম সম্পর্কে একটু আইডিয়া দেই। এই কেকটা বেসিক্যালি 2 পাউন্ডের ভেতরে ছিল, যদিও ডেকোরেশন করার পর এটা 2.5 পাউন্ড প্লাস হয়ে গেছে, কেননা কেকের স্লাইসগুলো একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক ব্যাপার না। কেকটার দাম ছিল 1500 টাকা, মানে আমি 600 টাকা পাউন্ড হিসেবে সেল করি ভ্যানিলা কেক। 2 পাউন্ডের দাম ছিল 1200, আর কাস্টমাইজ চার্জটা ছিল 300 টাকা, মানে ডলের যে দামটা সেটা ধরা হয়েছে। এই মিলিয়ে কেকটার দাম ছিল 1500 টাকা। তো আমি দেখুন যে প্রায় পুরোটাই ড্রেস কাভার করে নিয়েছি, লাস্ট পর্যায়ে উপরের সাইডটা ডেকোরেশন করে নিচ্ছি। এই তো কেকটার ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট। কাস্টমাইজ ডিজাইন যেরকমটা ছিল ঠিক সেভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কাস্টমার যে পিকচারটা দিয়েছিলেন সেরকমভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ডেকোরেশন খুবই পছন্দ হয়েছে তাদের। তো এই হলো আমার কেকের ফাইনাল লুক, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।